গাজার খান ইউনিসে সামান্য ত্রাণের আশায় হাজারো মানুষের ভিড়। যুদ্ধবিরতিতে সাহায্য এলেও বিতরণের চরম বিশৃঙ্খলা, হুড়োহুড়ি। সুশৃঙ্খল বিতরণের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ চায় স্থানীয় বাসিন্দারা। ইউক্রেনের কিয়েভে আবারও রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ও ড্রোন হামলা। রাতভর হামলায় অন্তত 2 জন নিহত, ব্যাপক জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত। প্যারিসের লুভর মিউজিয়ামে দুঃসাহসিক ডাকাতি, মিনিটেই চুরি নেপোলিয়নের সংগ্রহের অমূল্য গহনা। খাদ্য এবং জ্বালানি সহায়তা নিয়ে গাজায় ট্রাক প্রবেশের পরপরই হাজার হাজার মানুষ সাহায্যের ট্রাক ঘিরে ফেলেন একটু সাহায্য পাওয়ার আশায়। গাজা অঞ্চলের খান ইউনিস শহরে 11 অক্টোবর শনিবার এই সহায়তা পৌঁছায় যুদ্ধবিরতি চুক্তির আওতায়। এই চুক্তির ফলে উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে সাহায্য চলাচলের অনুমতি পাওয়া গেছে। যুদ্ধবিরতির আগেই ট্রাকগুলো শহরে প্রবেশ করে, যার মধ্যে ছিল খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, জ্বালানি এবং আশ্রয় সামগ্রী। তবে সাহায্য বিতরণে ছিল বিশৃঙ্খলা। অনেকেই খাবার সংগ্রহ করতে গিয়ে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। স্থানীয়রা অভিযোগ করেন বিতরণ পদ্ধতি ছিল অপরিকল্পিত এবং অগোছালো। ফিলিস্তিনি নারী নিসরিন আবু আওদা দাবি করেন, এভাবে ত্রাণ এলে কেউ পায়, কেউ পায় না। আমি শুনলাম যে ত্রাণবাহী ট্রাক আসছে, তাই আমি আমার বাচ্চাদের জন্য কিছু খাবার আনতে গিয়েছিলাম, কিন্তু এই ত্রাণ সেভাবে বিতরণ হচ্ছে না। আমি চাই এটি সরকারি চ্যানেলের মাধ্যমে আসুক, সেটা অনেক ভালো হবে, কারণ কিছু লোক ত্রাণ নেয়, অন্যদিকে অনেকে কিছুই পায় না। অনেকে জাতিসংঘের সংস্থা UNRWA এর মাধ্যমে এই সাহায্য বিতরণের দাবি জানান, যাতে সবচেয়ে প্রয়োজনীয় মানুষদের কাছে সহায়তা পৌঁছানো যায়। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ভবিষ্যতে আরও বেশি সাহায্য গাজায় প্রবেশ করবে এবং ক্ষতিগ্রস্ত পানি, পয় নিষ্কাশন ও বেকারির মতো অবকাঠামো মেরামতের সরঞ্জামও পাঠানো হবে। ফিলিস্তিনি বাসিন্দা দিয়া জোবের ত্রাণ বিতরণে জাতিসংঘের সহায়তা চেয়েছেন। আমি সত্যিই আশা করি ত্রাণ বিতরণ আনুষ্ঠানিকভাবে পরিচালনা করা হবে এবং মানুষের কাছে হস্তান্তর করা হবে। আমাকে ট্রাক দিয়ে প্রায় চাপা দেওয়া হচ্ছিল। আমি আশা করছি বিদেশি দেশগুলি এজেন্সির মতো এখানকার লোকদের কাছে ত্রাণ সহায়তা হস্তান্তরে সহায়তা করবে এবং তারা আগের মতোই তা বিতরণ করবে। রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবারও রক্ত ঝরালো ইউক্রেন। কিয়েভে রাতভর চালানো ভয়াবহ হামলায় অন্তত 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। হামলায় দেশটির একাধিক জ্বালানি স্থাপনায় ক্ষয়ক্ষতি সহ পুড়ে গেছে বহু ঘরবাড়ি। ইউক্রেনীয় সামরিক প্রশাসন প্রধানের তথ্য অনুযায়ী কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এই হামলায়। হামলা শুরু হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে, এরপর চালানো হয় ড্রোন হামলা। বুধবার রাতে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে হামলা চালানোয় এমন পরিস্থিতি তৈরি হয়। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় প্রধানত জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। কিয়েভের জরুরি পরিষেবা স্টেট ইমার্জেন্সি সার্ভিস অফ ইউক্রেন ইন কিভ রিজন প্রকাশিত স্থির চিত্রগুলোতে দেখা যায় দমকল কর্মীরা লেডার প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি ভবনের আগুন নেভাচ্ছেন। আগুন নেভানোর কাজে বেশ কয়েকজন দমকল কর্মীকেও দেখা যায়, যদিও রয়টার্স স্বাধীনভাবে এই ছবিগুলোর স্থান বা তারিখ যাচাই করতে পারেনি। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টিমুর টাকাচেস্কো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানান, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ধ্বংসাবশেষ কিয়েভের প্রায় অর্ধেক জেলায় ছড়িয়ে পড়ে এবং একাধিক স্থানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটায়। ইউক্রেনীয় কর্মকর্তারা আরও জানান, প্রথমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়, এরপর ড্রোন হামলা চলে। বুধবার সকাল পর্যন্ত এই হামলা অব্যাহত ছিল। অন্যদিকে বরাবরের মতো যুদ্ধবিরতির প্রস্তুতি প্রত্যাখ্যান করেছে মস্কো। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির পর অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ বিতরণকে ঘিরে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এর মধ্যেই জিম্মিদের মৃতদেহ হস্তান্তরে বিলম্বের অভিযোগ তুলে ইসরায়েল গাজায় প্রবেশকারী মানবিক সহায়তার পরিমাণ সীমিত করার হুমকি দিয়েছে। এই ঘটনায় জরুরি মানবিক কার্যক্রম নতুন করে বাধার মুখে পড়েছে এবং সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলি সামরিক সংস্থা কোগ্যাট অক্টোবরের 15 তারিখ ঘোষণা দেয়, হামাসের পক্ষ থেকে জিম্মি হস্তান্তরে বিলম্ব হওয়ায় দৈনিক ত্রাণবাহী ট্রাকের সংখ্যা 300টিতে নামিয়ে আনা হবে। একই সাথে মানবিক অবকাঠামো সংক্রান্ত বিশেষ প্রয়োজন ছাড়া উপত্যকায় জ্বালানি এবং গ্যাস প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই গাজায় ত্রাণ সংগ্রহে মারাত্মক অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে। অক্টোবরের প্রথম দিকে রাফা হয়ে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ট্রাক প্রবেশ শুরু হলে হাজার হাজার ফিলিস্তিনি মরিয়া হয়ে সেগুলো ঘিরে ধরেন। ফুটেজে দেখা যায় বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রাকের উপর উঠে খাদ্য সামগ্রী সংগ্রহের চেষ্টা করছেন। ত্রাণ বিতরণের এই পদ্ধতিতে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নিসরিন আবু আউদা নামে এক ফিলিস্তিনি নারী তার ক্ষোভ প্রকাশ করে বলেন, في شحنيات حودت رميت اغراض وقلت بدي راح اجيب لاولادي بس هذا مش طريقه لا نفسنا انه تروح على طريق المناديب بكون احسن عشان ناس بتاخذ وناس بتاخذش। স্থানীয় বাসিন্দারা জাতিসংঘের সংস্থা UNRWA কে সরাসরি মাঠে ত্রাণ বিতরণের দাবি জানিয়েছেন। উল্লেখ্য 2 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসানের লক্ষ্যে এই যুদ্ধবিরতি শুরু হয়েছিল। এর অংশ হিসেবে ইসরায়েল কেরেম শালোম সীমান্ত এবং মিশরের রাফা সীমান্ত খুলে দেয়। একই সময়ে গাজা শহরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের উদ্যোগে একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টও চালু করা হয়। যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য ছিল জিম্মি মুক্তি এবং গাজার মানবিক পরিস্থিতির উন্নতি ঘটানো। কিন্তু ত্রাণ বিতরণে চলমান বিশৃঙ্খলা এবং ইসরায়েলের নতুন করে সহায়তা সীমিত করার হুমকিতে সেই প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা খাদ্য ঘাটতিতে ভোগা গাজার মানবিক সংকটকে আরও তীব্র করে তুলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন যে একটি যুদ্ধবিরতি চুক্তি চালু থাকা সত্ত্বেও তার দেশের সেনাবাহিনী গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে। 19 অক্টোবর রবিবার চালানো এই হামলায় 153 টন বোমা ফেলা হয়, যাতে অন্তত 44 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার ইসরায়েলের সংসদ নেসেট অধিবেশনে ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু এই তথ্য জানান। 153 টন পদার্থ। তিনি বলেন, যুদ্ধবিরতির সময় 2 ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েল এ পর্যন্ত 80 বার এই চুক্তি লঙ্ঘন করেছে, যাতে রবিবারের 44 জন সহ মোট 97 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের অভিযোগ, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস প্রথম হামলা চালিয়েছিল। তবে হামাস এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং যুদ্ধবিরতি মেনে চলার কথা জানিয়েছে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 68,200 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্পিডবোটের মতো দেখতে এই নৌযান ইউক্রেনের তৈরি নতুন সামুদ্রিক ড্রোন, নাম দেওয়া হয়েছে সি বেবি। এই নতুন ড্রোনটি 1500 কিলোমিটারেরও বেশি দূরত্বে অভিযান চালাতে পারে এবং 2000 কেজি পর্যন্ত বিস্ফোরক বা অস্ত্র বহন করতে সক্ষম, যা আগের সংস্করণের প্রায় দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন। ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা তাদের সি বেবি নামক সামুদ্রিক ড্রোন বা চালকবিহীন নৌযানের সর্বশেষ সংস্করণটি সম্প্রতি উন্মোচন করেছে। রাশিয়ার সাথে চলমান যুদ্ধে চালকবিহীন অস্ত্র ব্যবস্থা বা ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থল, আকাশ এবং সমুদ্র 3টি ক্ষেত্রেই উভয় পক্ষ ড্রোন প্রযুক্তিতে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ইউক্রেনের এই নতুন নৌ ড্রোনটি সেই প্রতিযোগিতারই সর্বশেষ উদাহরণ। যদিও যুদ্ধে আকাশে উড়ে চলা ড্রোনগুলো বেশি মনোযোগ আকর্ষণ করে, তবে ইউক্রেন কৃষ্ণ সাগরে এই ধরনের ছোট, দ্রুতগতির এবং চালকবিহীন নৌকা ব্যবহার করে ব্যাপক সামরিক সাফল্য পেয়েছে। এই ড্রোনগুলো ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার শক্তিশালী কৃষ্ণ সাগর নৌবহরকে অনেকটাই অকার্যকর করে দিয়েছে। এগুলো রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ ধ্বংস করেছে এবং অন্য জাহাজগুলোকে ক্রিমিয়া উপদ্বীপ থেকে দূরে সরে যেতে বাধ্য করেছে। এর ফলে ইউক্রেন ইউরোপের সাথে তার গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলো খোলা রাখার চেষ্টায় বেশ সফল হচ্ছে। এই সি বেবি ড্রোনগুলো কেবল আত্মঘাতী হামলাতেই ব্যবহৃত হয় না, এগুলোর নতুন সংস্করণে রকেট লঞ্চার এবং রাইফেলের মতো দূরনিয়ন্ত্রিত অস্ত্র বহন করা যায়। সম্প্রতি সাংবাদিকদের সামনে ধূসর রঙের 2টি ড্রোন প্রদর্শন করা হয়, যেগুলোতে অস্ত্র বসানো ছিল। ব্রিগেডিয়ার জেনারেল ইভান লুকাশেচিভ জানান, রাশিয়া তাদেরকে অনুকরণ করার চেষ্টা করছে। আমরা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পদ্ধতি, কর্মী এবং প্রযুক্তিগত সহায়তা নির্বাচন করি। রাশিয়া ইউক্রেনীয় নৌবাহিনীর ড্রোনগুলি অনুকরণ করার চেষ্টা করছে এবং ইতোমধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যতটা সম্ভব সেগুলি ব্যবহার করছে।
морских надводных дронов. ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার তথ্য মতে 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের বিভিন্ন সামুদ্রিক ড্রোন এই পর্যন্ত 11টি রুশ জাহাজে সফলভাবে আঘাত হেনেছে। এর আগে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতুতেও সি বেবি ড্রোন হামলা চালিয়েছিল। SBU এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই ড্রোনগুলোতে একটি আত্মধ্বংস বা সেলফ ডিস্ট্রাক্ট ব্যবস্থা যোগ করা হয়েছে। যদি শত্রুপক্ষ ড্রোনটি কখনো দখল করার চেষ্টা করে তবে এটি স্বয়ংক্রিয়ভাবে নিজেকে ধ্বংস করে ফেলবে, যাতে এর প্রযুক্তি শত্রুর হাতে না পড়ে। তবে কর্মকর্তাদের মূল লক্ষ্য হল ড্রোনগুলোকে অভিযানের পর নিরাপদে তীরে ফিরিয়ে আনা, যেন সেগুলোকে বারবার ব্যবহার করা যায়। একদল দুর্বৃত্ত মাত্র 4 মিনিটে জাদুঘরে প্রবেশ করে ফ্রান্সের বিখ্যাত শাসক নেপোলিয়ন কালেকশনের কিছু অমূল্য গহনা চুরি করেছে। ঘটনাটি জাদুঘর জগতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সারা বিশ্বের পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় প্যারিসের লুভর মিউজিয়ামে গত 19 অক্টোবর রবিবার সকালে দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটে। এই চুরির কারণে কর্তৃপক্ষ দিনভর জাদুঘরটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ফ্রান্সের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুখোশ পরা 3 ব্যক্তি জাদুঘরের ভেতরে ঢুকে পণ্যবাহী লিফটে উঠে অ্যাপোলো গ্যালারিতে যায়। তারা চেইন স নিয়ে এসেছিল এবং জাদুঘর থেকে অলংকারের কয়েকটি আইটেম নিয়ে স্কুটারে করে পালিয়ে যায়। তবে এই ডাকাতির ঘটনায় কেউ আহত হওয়ার খবর মেলেনি। সংস্কৃতি মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে 2টি কাচের বাক্স থেকে 8টি গহনা চুরি গেছে। এর মধ্যে রয়েছে নেপোলিয়নের প্রথম স্ত্রী মারি লুইজ ও নেপোলিয়নের তৃতীয় স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির ব্যবহৃত কিছু গহনা। চোরেরা পালানোর সময় ইউজেনির মুকুট বাইরে ফেলে যায়। এতে ছিল 1354টি হীরা এবং 56টি পান্না। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সকালে জাদুঘরটি খোলার সময় এই ডাকাতির ঘটনাটি ঘটে। চুরি যাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই দুঃসাহসিক চুরির কারণে কর্তৃপক্ষ ঘোষণা করে অনিবার্য কারণবশত রবিবার পুরো দিন লুভর মিউজিয়াম বন্ধ থাকবে। বিশ্বের অন্যতম সুরক্ষিত এবং সবচেয়ে বেশি পরিদর্শিত এই জাদুঘরে এমন একটি চুরির ঘটনা পুরো বিশ্বকে স্তম্ভিত করেছে।